শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসী যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, এগুলোর পর্যালোচনা করে থাকি। দর্শক, আমরা জানি যে আজকে কয়েকদিন ধরেই সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সে কারণে এখনও পর্যন্ত আমাদের হাতে দৈনিক পত্রিকাগুলো রয়েছে যেগুলো এসে পৌঁছায়নি। যে পত্রিকাটি এসেছে সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি, বাকিটি পত্রিকাগুলো আমার হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সময়ের আলো, সেটির সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দুদকের তালিকায় 80 প্রভাবশালী, অর্থ সম্পদ জব্দ হচ্ছে মন্ত্রী এমপি আমলাদের। এক সপ্তাহে 15 জনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, সমান্তরাল কাজ করছে দুদক বিএফআইইউ। তালিকায় আছেন সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা সহ 80 জন। জব্দ হচ্ছে ব্যাংক হিসাব, চিঠি পাঠানো হচ্ছে দফতরগুলোতে। দর্শক, এক সময় ছিলেন প্রভাবশালী মন্ত্রী, এমপি, ব্যবসায়ী বা পুলিশ কর্মকর্তা, তারাই এখন এক একজন রাঘব বোয়ালে পরিণত হচ্ছে দুর্নীতির। আমরা দেখছিলাম যে আসলে কী পরিমাণ দুর্নীতি তারা করেছেন, তার একটি হিস্সা কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু যখন দায়িত্বে ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তিনি বাস্তবায়ন করবেন। কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দেখেছি যে মুষ্টিময় দু একজনকে, যারা তার দলের সাথে কোনোভাবে দলের সাথে বিচ্ছিন্ন করেছে, তাদেরকে আমরা দেখেছিলাম যে দুর্নীতির আওতায় আনা হয়েছে এবং তাদেরকে সামনের দিকে নিয়ে আসা হয়েছে। সেখানে মুষ্টিময় কিছু মানুষের নাম কিন্তু উঠে এসেছিল, আমরা দেখেছিলাম। কিন্তু যারা আসলে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছিলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় থেকে যারা দুর্নীতি নিবারণ করার কথা বলছিলেন, দুর্নীতি জিরো টলারেন্সের কথা বলছিলেন, তারাই এখন বিপুল পরিমাণ কী পরিমাণ অর্থ যখন ক্ষমতা থেকে তারা যখন প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর থেকেই আমরা দেখছিলাম যে তাদের যেই দুর্নীতির খবর সেটি কিন্তু বেরিয়ে আসছে। এক একজনের ঘর থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসছে, এক একজনের নামে বেনামে বিভিন্ন ব্যাংক হিসাব, বিভিন্ন জায়গার রিসোর্ট সম্পত্তি, এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসছে। এবং সেখানে কিন্তু সম্প্রতি এই কয়েকদিনেই আমরা দেখছিলাম যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সবার নাম কিন্তু এখন উপরের দিকে উঠে আসছে এবং তাদের যেই সম্পদের যে ফেরিস্তি সেগুলো কিন্তু জনগণের সামনে উঠে আসছে। আমরা দেখেছি এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এই কয়েক বছর টানা ক্ষমতায় থাকার ফলে। তাদের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতি দমন কমিশন এবং বিএফআইইউ কিন্তু বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে আমরা দেখছিলাম যে তাদের যে সম্পদের হিসাব সেটি কিন্তু বের করার চেষ্টা করছেন। অনেকেরই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে, অনেকেই এখনও পর্যন্ত অনেকে ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। তবে এই যে বাংলাদেশে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটি কিন্তু এখন আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকট আসলে তৈরি হয়নি, বাংলাদেশকে তৈরি করা হয়েছে যারা কিছু সময় মুষ্টিময় কিছু দুর্নীতিবাজ আমলা রয়েছে, কিছু প্রশাসনের কর্মকর্তা রয়েছে, তারাই আসলে ঘরের বেড়ায় আসলে যখন ক্ষেত খেয়ে ফেলে, একটি কথা আছে গ্রামের ভাষায়, সেটি কিন্তু এখন বাস্তবায়ন হয়েছে। যারা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন, তারাই কিন্তু এই দেশের জনগণের টাকা আসলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে এক একজন হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক বনে গেছেন। অনেকেই সেই টাকা আসলে বিদেশে পাচার করেছেন, অনেকেই দেশে সম্পত্তি করেছেন, বিভিন্ন জায়গার রিজোর্ট সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় সম্পত্তি কিন্তু তারা দেখেছিলাম ক্রয় করেছেন। দর্শক, সেই সংক্রান্ত একটি তালিকায় করা হয়েছে। এর পাশেই আমরা আরেকটি ছবি দেখছি, যেই ছবিটি একটি ভয়াবহ চিত্র বাংলাদেশের জন্য। আমরা দেখছিলাম এমনিতেই বাংলাদেশে এখন একটি যে অবস্থা চলছে, আমরা দেখলাম যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ত্যাগের পর বাংলাদেশে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছেন, এরপরেই কিন্তু এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেশে এখনও পর্যন্ত একটি স্থিতিশীল অবস্থা সেটি কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। আমরা দেখছিলাম যে এখনও পর্যন্ত প্রতিনিয়ত রাস্তায় বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। যারা এতদিন পদবঞ্চিত ছিল তারা তাদের পদের জন্য লড়াই করে যাচ্ছেন, বিভিন্নভাবে যারা বঞ্চিত ছিল তারা কিন্তু তাদের যেই অবস্থান সেটি কিন্তু ফিরে পেতে চাচ্ছেন এবং সরকারের কাছে দাবি দেওয়া জানিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশের যখন এই টালমাটাল অবস্থা, সারা দেশে যখন কোটা আন্দোলনকে ঘিরে 600-650 মতো মানুষ মারা গিয়েছে, সেখানে আবার নতুন করে শঙ্কা তৈরি করেছে বন্যার ঘটনা। আমরা দেখছিলাম যে ফেনীতে হঠাৎ প্লাবিত হয়েছে 2 শতাধিক গ্রাম, প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলগাজী পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ। ভারতের পানি ভাসালো 8 জেলা, নেটওয়ার্ক নেই, লন্ডভন্ড যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে গবাদি পশু। আমরা দেখছি একটি গোমতী নদীর তীরবর্তী গ্রামগুলো অনেক বাসিন্দা গতকাল আতঙ্কে বাড়ি ছাড়েন। একটি নবজাতক শিশু, তাকে পানিতে ভাসিয়ে রাখা হয়েছে যে কোনোভাবেই। আমরা দেখছিলাম যে ভারতের যেই
ত্রিপুরা ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, সেই পাওয়ার প্রজেক্ট কিন্তু খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু 1993 সালে একটি বন্যা হয়েছিল, সেই 1993 সালের বন্যায় কিন্তু বাংলাদেশে এই ভারত কিন্তু হঠাৎ করেই এই যে তাদের যে ত্রিপুরার এই যে হাইড্রো ইলেকট্রিক যেই ডম্বুর রয়েছে সেটি পাওয়ার প্রজেক্ট ডম্বুর গেট সেটি কিন্তু তারা খুলে দিয়েছিলেন এবং এর ফলে কিন্তু বাংলাদেশে একটি ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছেন। এবারও ঠিক হঠাৎ করেই কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে তারা যখন এই পানিগুলো খুলে দিয়েছে, আমরা দেখছি যে 2 একদিনের মধ্যেই পুরো 8টি জেলা কিন্তু একেবারে আমরা দেখছিলাম, বিশেষ করে ফেনী সহ আরও 7টি জেলা এগুলি কিন্তু একেবারে টইটুম্বর অবস্থা হয়ে গেছে। আমরা দেখছিলাম গতকালকে একজন নিহতের ঘটনাও শোনা গিয়েছে। অর্থাৎ হঠাৎ করেই কেন আসলে ভারত ত্রিপুরার এই গেটটি খুলে দিল, কেন বাংলাদেশের সাথে এই ঘটনা হলো, অনেকেই এখানে নানান ধরনের সমীকরণ টানবার চেষ্টা করছেন বাংলাদেশের সাথে, আবার অনেকেই এটিকে রাজনীতিও বলছেন, বাংলাদেশের সাথে যে সম্পর্কের টানাপোড়েন চলছে সেখান থেকে এটি করেছে কিনা নানানভাবে নানান ধরনের কথা কিন্তু বলার চেষ্টা করছেন অনেকেই। তবে এখন যেটি পরিস্থিতি সেটি হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের যেই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যেই চেষ্টা চলছে এর মধ্যে এই বন্যা আবার বাংলাদেশের কিন্তু এর জন্য একটি ভয়াবহ বার্তা বয়ে আনছে এবং এই পানি আসলে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, আসলে ভারত থেকে পানি আরও কতদিন নামবে। আবার আমরা দেখছি এখন যে বৈরী আবহাওয়া সারা দেশে চলছে, আর টানা কয়েকদিন কিন্তু বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস থেকে এমনটি জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে একটি ঘুমট পরিস্থিতি দেশের মধ্যে, সেটি আসলে বাংলাদেশ কবে নাগাদ কাটিয়ে উঠবে সেটি এখন একটু দেখবার অপেক্ষা। দর্শক আমরা এর পাশেই দেখছিলাম যে আরেকটি সংবাদ দেওয়া আছে, ডকুমেন্টারি তৈরির চুক্তি করলেও কাজ করেনি কিছুই, গ্রামীণ ব্যাংকের 50 লাখ টাকা হাতিয়েছেন ফারজানা রূপা, সঙ্গে শাকিল। আমরা দেখছিলাম যে দর্শক সঞ্জিত নোবেল যে অর্থনীতি দেশের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের হাতে করা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে 49,35,000 টাকা হাতিয়ে নিয়েছেন। একাত্তর টেলিভিশন থেকে সদ্য চাকরিচ্যুত গতকাল গ্রেফতার হওয়া সাংবাদিক ফারজানা রূপা। আমরা দেখছিলাম যে তারা কিন্তু তাদের নিয়ে আরও বেশ কিছু গুঞ্জন রয়েছে, অর্থাৎ যেই সংগঠনের বিজিসি নামে যে সংগঠন রয়েছে এখন সেই সংগঠনেরও কিন্তু দায়িত্বে রয়েছেন শাকিল। আমরা দেখছি যে যিনি একাত্তর টিভির দায়িত্বে ছিলেন এতদিন, তার এখন কিন্তু সেই সংগঠনের অনেকেও নানান ধরনের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন যে আসলে তাদের টাকাগুলোর কী হবে, সেগুলো নিয়ে নানান ধরনের মন্তব্য রয়েছে। দর্শকের পাশে আমরা দেখছি রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। এই নিচের দিকে দেখছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল হাসপাতাল থেকে তার গুলশনের বাসা ফিরোজায় ফেরেন। বাসায় ফিরলেন খালেদা জিয়া, শিগগিরই বিদেশে পাঠানোর চিন্তা। আমরা দর্শক দেখলাম প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশনের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দর্শকের মধ্যে আমরা দেখছিলাম দেশে চলমান এই যখন আন্দোলন চলছিল তখন একটি গুজব কিন্তু ছড়িয়েছিল যে আসলে খালেদা জিয়া মারা গিয়েছেন কিনা, এরকম একটি গুজব কিন্তু সারা দেশে ছড়ানো হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে যখনই শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন এরপরেই আমরা যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন তাকে বক্তব্য দিতে শুনেছি। সারা দেশবাসীর জন্য তারা কিন্তু তিনি তার যে বার্তা রয়েছে সেই বার্তা তিনি পাঠিয়েছেন এবং গতকালকে কিন্তু তিনি হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এবং এখন তার আসলে বিদেশে যাওয়ার নিয়ে যেই জটিলতা ছিল সেই জটিলতা এখন আর নেই। এখন কিন্তু তাকে বিদেশে যাওয়ার যেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তিনি কিন্তু এখন প্রস্তুত রয়েছেন এবং শীঘ্রই তাকে বিদেশে পাঠানো হবে বলেও জানানো হয়েছে এবং এই সংক্রান্ত একটি চিন্তাই করা হয়েছে। এটি আমরা দেখলাম যে সংবাদ শিরোনামের মধ্যে দেওয়া হয়েছে। দর্শক আমরা দেখছি শেষের পাতার দিকে যে সংবাদটি করা হয়েছে, এইচএসসির পরীক্ষা বাতিল নিয়ে নানা প্রতিক্রিয়া। করোনাকালের আলোকে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশ, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে শিক্ষা উপদেষ্টা। দর্শক আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি নিয়ে পক্ষে বিপক্ষে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মত দিয়েছেন এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম থেকে শুরু করে সারা দেশে নিয়ে এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন কিন্তু রয়েছে। আমরা দেখেছিলাম অনেকেই বলছেন যে আসলে পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার যে ঘটনা সেটি সারা জীবন এই ব্যাচের শিক্ষার্থীদের কাছে একটি কলঙ্ক হয়ে থাকবে। আর অনেকেই বলছেন যে আসলে যেহেতু এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে একবার পরীক্ষার সিদ্ধান্ত হওয়া, পরীক্ষা দেয়া না দেয়া এবং এই অনেকেরই স্বজন হারিয়ে যাওয়া এবং দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন হওয়ার ফলে সব কিছু মিলিয়ে কিন্তু যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তই কিন্তু বহাল থাকার কথা গতকালকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ তিনি কিন্তু বিষয়টি জানিয়েছেন যে আসলে পরীক্ষা না নেওয়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি বহাল থাকবে সেটি কিন্তু গতকালকে তিনি স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আসলে তারা নানানভাবেই পরীক্ষাটি নিতে চেয়েছিলেন অর্ধেক নম্বরে, কিন্তু একটি মহল কুচক্রী মহল এই পরীক্ষাকেও প্রশ্নবিদ্ধ করতে চায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এই পরীক্ষাকে নিয়ে ঘটাতে চায় বলেই কিন্তু আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই যে এই ব্যাচের যেই
পরীক্ষা দেওয়া না দেওয়া বা নিয়ে যেটি ছিল চালমাটাল অবস্থা, সেটি এখন কিন্তু একেবারেই সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ এই বছরের যে এইচএসসি পরীক্ষা সেটি আর হচ্ছে না। তাদের যে ফলাফল সেটি করোনার কালেই আমরা দেখছিলাম যেভাবে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশ করা হয়েছে সেভাবেই করার কথা জানানো হয়েছে। দর্শকের পরে আমরা দেখছি বিএনপিকে ধৈর্য ধরতে বললেন ফরহাদ মাঝহার, নতুন গঠনতন্ত্র তৈরি হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। গোপন জায়গা থেকে ইউক্রেন সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনারা। মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কিয়েভে ড্রোন হামলা, পূর্ব ইউক্রেনে আরও একটি শহর দখল নেওয়ার দাবি ক্রেমলিনের, সংলাপের সম্ভাবনা নাকচ করলেন দিমিত্রি মেদভেদেভ। আইএসপিএবি এনটিএনসি ও পলকের নির্দেশেই ইন্টারনেট বন্ধ। আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ও সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাল আহমেদ পলকের নির্দেশনায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইএসপিএবি। আমরা দেখেছিলাম যে এর ফলে সারা দেশের মানুষ কিন্তু একেবারে পুরো পৃথিবী থেকেই বিচ্ছিন্ন ছিল বেশ কয়েকদিন। ফলে বেশ কয়েকটি খাতে কিন্তু বিপুল পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখছিলাম যে বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার যারা রয়েছেন তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা বাংলাদেশে আনেন, এবং আমরা দেখেছিলাম যে এর ফলে কিন্তু তাদের যেই একটি অনিশ্চিত যাত্রা শুরু হয়েছিল যে আসলে কবে নাগাদ খুলবে সেটি নিয়ে কিন্তু একটি বিপাকে পড়েছেন এইসব মানুষ, এবং একই সাথে সারা দেশের মানুষও কিন্তু বিশ্বের সব দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, দেশে কী ঘটছে না ঘটছে সেগুলোও কিন্তু তারা জানছিলেন না। ফলে এই যে যারা করেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছিলাম জোনায়েদ আহমেদ পলককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট প্রতিরোধে ম্লান দারুণ শুরু। সংবাদ সম্মেলন, ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী নিহত, সংগঠনের কেউ দখলবাজির সঙ্গে জড়িত না সভাপতি। রাজধানীর বুধবার সারাদিন ছিল গুড়ি গুড়ি বৃষ্টি, ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বুধবার কদম ফোয়ারা এলাকা থেকে তোলা ছবিটি। বিসিবিতে শুরু ফারুক অধ্যায়। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক যুগের রাজত্বের অবসান ঘটল নাজমুল হাসান পাপনের, যিনি সাবেক বিসিবির সভাপতি। অর্থাৎ তার নেতৃত্বাধীন আমরা দেখছিলাম তাকে নিয়ে অনেক কথা, অনেক গুঞ্জন, অনেকবার তার পদত্যাগের বিষয়ে নানানভাবে নানান মহলে কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু তিনি কিন্তু তার পদে বহালই ছিলেন। অনেকেই ধারণা করছিলেন যে এবার যখন মন্ত্রিত্ব পেলেন তখন হয়তোবা তার এই পদটি যাবেন, কিন্তু তখনও তিনি সেই একই পদে বহাল ছিলেন। অর্থাৎ তার যে এই যে গেড়ে বসার যে বিষয়টি এই জায়গার মধ্যে, সেটি কিন্তু আমরা দেখছিলাম যে এই সম্প্রতি সমাপ্তি অধ্যায় আমরা দেখলাম যে হলো তিনি কিন্তু পদত্যাগ করেছেন, এবং নতুন করে যিনি দায়িত্ব পেয়েছেন প্রধান নির্বাচকের দায়িত্বে যিনি ছিলেন ফারুক, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ছিলেন, এবং তার যে প্রধান নির্বাচকের দায়িত্বে তিনি ছিলেন, এবং তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কোন জায়গায় যাবে আমরা সেটি এখন দেখবার অপেক্ষায় থাকবো। পুরো জাতি আসলে তার দিকে তাকিয়ে থাকবে। আমরা কিছু দেখছিলাম যে ফুটবলেরও যিনি দায়িত্বে ছিলেন তাদেরকেও কিন্তু সরানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় কিন্তু একটি আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার দাপট দেখিয়ে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এই যে জায়গাগুলো দখল করে রেখেছিলেন এবং তাদের ইচ্ছে মতো তারা সেই জায়গাগুলোতে রাজত্ব কায়েম করেছিলেন, সেই জায়গাগুলোতে এখন গণতন্ত্র ফিরবে, এবং সেই জায়গা থেকে আসলে যেমনটা হবার কথা তেমনই হবে। যারা ভালো ক্রিকেট খেলবে, ভালো ফুটবল খেলবে, তারাই আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে, এটি আসলে সবার প্রত্যাশা থাকবে। দর্শক, আমরা দেখছি এর পাশে আরেকটি সংবাদ, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 6 মামলা, বিভিন্ন জেলায় 9 মামলা, আসামি 2000-এরও বেশি। দর্শক, আমরা দেখছিলাম যে একের পর এক কিন্তু মামলা হচ্ছে। আমরা দেখছিলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন দায়িত্বে ছিলেন তখন বিভিন্ন রাজনৈতিক যে আন্দোলনগুলো ছিল সেগুলো দমন করবার জন্য তিনি ব্যবহার করেছিলেন প্রশাসনকে, এবং ব্যবহার করেছিলেন এই যে আদালত অঙ্গনকে। অর্থাৎ আদালত অঙ্গন এবং প্রশাসনকে দিয়েই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন দমানোর চেষ্টা, এবং যারাই আসলে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং সরকারের বিরোধিতা করেছেন তাদেরকে আমরা দেখেছিলাম বিভিন্ন মামলা দিয়ে এবং প্রশাসন দিয়ে ভয় দেখানোর যে ঘটনা সেই কিন্তু করেছিলেন। এবং সেই একইভাবে আমরা দেখছিলাম যে এখন তার বিরুদ্ধেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সব জায়গা থেকে মামলা হচ্ছে, একের পর এক প্রতিনিয়তই কিন্তু তার বিরুদ্ধে যে মামলা সেই মামলা কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে এই মামলার
শুধুমাত্র তিনি নয়, তার যে পরিবারের সদস্য তাদেরকে গতকালকে একটি মামলায় আসামি করা হয়েছে, তার দলের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। কিন্তু যেখানেই মামলা হচ্ছে আমরা দেখছি সেখানেই যিনি আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু সেই মামলার আসামি করা হয়েছে এবং গতকালকেও আরও 6টি মামলা হয়েছে তার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি সংবাদ। বাতিল হচ্ছে হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট, অর্থাৎ কূটনীতিকদের যে লাল পাসপোর্ট সেটি কিন্তু বাতিল করা হচ্ছে। আমরা দেখছিলাম এটিও গতকালকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার, পুলিশের উচ্চ পর্যায়ের 3 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সব রেঞ্জ ডিআইজি সহ ঢাকার বাইরে পুলিশ কমিশনারদের বদলি। ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, আস্তা আলমের সব শেয়ার সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে গভর্নর। দর্শক, আমার হাতে থাকা যে পত্রিকাটি রয়েছে সেগুলো পুরোপুরি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে দেখছিলাম যে আজকে যেই সংবাদটি সবচেয়ে বেশি সব জায়গাতেই প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়ার ঘটনা। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই ভারতের ত্রিপুরার যেই পানি সেটি ছেড়ে দেওয়ার ফলেই কিন্তু কিছু সময়ের মধ্যেই ফেনী সহ আরও 7টি জেলা কিন্তু তলিয়ে যাওয়ার সংখ্যার মধ্যে রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি ফেনী জেলার কিন্তু কয়েকটি জায়গা কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে এবং সেটির সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এই মুহূর্তেই কিন্তু সরকারকে এটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে এই যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে, যাতে বন্যা কবলিত হয়ে আসলে যেসব এলাকা যে বন্যা কবলিত হয়েছে সেই সব এলাকার মানুষের ত্রাণ দেওয়া সহ তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে এবং একই সাথে দেশের যেই চলমান উন্নয়ন অগ্রগতি রয়েছে সেটিও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে। এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।